বলে হো হো করে হাসতে শুরু করে মানুষটি। চাপা দেওয়াল জুড়ে হাসির শব্দ ক্ষণে ক্ষণে ভয়ঙ্কর হয়ে উঠছে। অনন্যা নিভু নিভু চোখে তাকিয়ে আছে মানুষটার দিকে। মৃত্যু তার অতি সন্নিকটে, কিছু করা নেই। তার পাপের হাড়ি পূর্ণ হয়ে গেছে। তার কিছুক্ষণের জন্য নিজের ওপর করুণা হতে লাগলো। কি পেল এসব করে? মৃত্যু যে এখন তার দুয়ারে করে নাচছে। মানুষটা এসে তার চোখ মুখ বেঁধে দেয়। হঠাৎ কল আসে, মানুষটা কথা বলার জন্য বেরিয়ে যায়। 2 মিনিটের মাথায় আবার রুমে প্রবেশ করে। এসে অনন্যাকে চেয়ার থেকে উঠিয়ে কোথাও একটা নিয়ে যেতে থাকে। 20 মিনিট পর কোনো একটা কক্ষে তাকে টেনে হিঁচড়ে নিয়ে আসা হয়। অনন্যাকে শুয়ে দেওয়া হয় একটা বড় টেবিলের উপর, যার চারপাশে 4টা রিং। সেই রিংগুলোর সাথে অনন্যার 4 হাত পা শক্ত করে বেঁধে দিল। অনন্যার পেটের কাছেও দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দেয়। মুখের বাঁধনটা আরেকটু শক্ত করে দিল। এরপর অনন্যার চোখটা খুলে দিল। সামনে তাকাতেই অনন্যার চোখ দুটো আরো বড় হয়ে গেল, যেন এখনই কোটর থেকে বেরিয়ে আসবে। লোকটা অ্যাপ্রন হাতে একটা বড় সাইজের চাপাতি নিয়ে দাঁড়িয়ে আছে। চোখে মুখে তার তৃষ্ণা উপচে পড়ছে, রক্তের তৃষ্ণা, খুনের তৃষ্ণা। লোকটা ধীরে ধীরে আগালো অনন্যার দিকে। অনন্যা সজোরে মাথা দোলাতে লাগলো দুপাশে। চোখে মুখে তার পৃথিবী সম ভয়ে, প্রাণপণ আকুতি নিজের প্রাণ ভিক্ষা দেওয়ার। কিন্তু লোকটির সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। লোকটা এগিয়ে গিয়ে অনন্যার একটা হাত কেটে ফেলল। মুখ বন্ধ থাকায় চিৎকার করতে পারল না সে, কিন্তু তার গঙ্গানির শব্দ পুরো ঘর জুড়ে এক বিভীষিকাময় আর্তনাদের সৃষ্টি করেছে। লোকটি সযত্নে অনন্যার কাটা হাত দিয়ে পাশে রাখা বোঝার টেবিল, মাংস কাটার জন্য বিশেষভাবে তৈরি টেবিল, এর উপরে রাখে। অনন্যার কাটা অংশ থেকে রক্তর বোনা বয়ে যাচ্ছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। চাপা গঙ্গানিতে ক্ষণে ক্ষণে তার শরীর কাঁপছে। লোকটা এবার একটা বক্স খুলে টেবিলের উপর কাটা হাত তার পাশে রাখে। এক একে বের করে নেয় বক্সে থাকা যন্ত্রপাতিগুলো। অনন্যা ছলছল চোখে সেদিকেই তাকিয়ে আছে। কিলে কিলে স্কিনিং, বোনিং, চকলেট, কার্ভ নাইফ, সিলেটেড সহ নানা রকমের অস্ত্র ছুরি বের করতে থাকে, যেগুলোর অনেক কিছুই অনন্যা চিনো না, কখনো দেখেছে বলেও মনে হয় না। লোকটার শরীরে কালো অ্যাপ্রন আর হাতে কালো গ্লাভস পরা। লোকটা দু হাতে দুটো নাইফ নিয়ে শুরু করে দেয় তার পৈশাচিক খেলা। দক্ষ পারদর্শী কসাইদের মতো অনন্যার হাতের মাংসগুলো কেটে কেটে নিতে থাকে। হাতের সবগুলো মাংস কেটে নেওয়ার পর লোকটা অনেকগুলো পলিব্যাগে নিয়ে আসে, সাথে একটা ওয়েট মেশিন। এক একে মাংসগুলোকে পলিব্যাগে ঢুকে ওয়েট মেশিনে মেপে আলাদা আলাদা প্যাকেটে করে রাখছে। সবগুলো মাংস ঢুকানো শেষ হলে সেগুলোকে নিয়ে পাশে থাকা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেয়। এরপর ফিরে আসে অনন্যার কাছে। এসে অনন্যার আরেকটা হাত কেটে নেয়। এর মাঝে অনন্যা জ্ঞান হারিয়ে ফেলে। লোকটা ক্রুর হাসি, এত জলদি মরে গেলে তো হবে না, এর থেকে হালকা একটু বেশি যন্ত্রণা পেয়ে মরতে হবে বলেই লোকটা হাসে। লোকটা এগিয়ে গিয়ে এই হাতটাও আগের মতো কাটা শুরু করে দেয়। কাটা শেষ হলে মাংসগুলো নিয়ে ফ্রিজে রেখে আসে। এরপর অনন্যার কাছে এসে দাঁড়ায়। চোখে মুখে পানিতে জ্ঞান ফেরে। অনন্যা দুর্বল শরীরে নিবু নিবু চোখে তাকায়। লোকটা মৃদু হাসে। এরপর গিয়ে অনন্যার একটা পা কেটে নেয়। ইতিমধ্যেই অনন্যা মনে মনে মৃত্যু কামনা শুরু করে দেয়। এই যন্ত্রণা থেকে সে মুক্তি চায়, আর সহ্য করতে পারছে না সে। এভাবে তিলে তিলে যন্ত্রণা পেয়ে মরার চেয়ে একেবারে মরে গেলেই শান্তি। লোকটা দুটা পায়ের সাথেও সেম কাজই করে। এরই মাঝে অনন্যা 4 বার জ্ঞান হারে। যতবারই জ্ঞান হারে ততবারই লোকটা আবার জ্ঞান ফেরায়। এরপর শুরু করে তার পৈশাচিক আচরণ, যেন এগুলো তার কাছে খুবই আনন্দের। অনন্যার পা দুটো কাটা শেষ হলে লোকটা একটা মাঝারি সাইজের কাঁচের বোতল নিয়ে অনন্যার পাশে দাঁড়ায়। অনন্যার চোখ যেন এবার কঠোর থেকে বেরিয়ে আসতে চাইছে। কাচের বোতলে দাউ দাউ করছে অ্যাসিড। লোকটা ধীরে ধীরে কাচের বোতলের মুখটা খুলতে থাকে। এরপর আস্তে আস্তে ঢালতে থাকে অনন্যার পুরো শরীরে। এমনভাবে লোকটা ঢালছে মনে হচ্ছে সে খুবই মনোযোগের সাথে কোনো রেসিপি রান্না করছে। শুধু গলার উপরের অংশটা রেখে দেয় আর বাকি অংশে অ্যাসিড ঢালতে থাকে। অনন্যার গঙ্গানিতে পুরো রুম হিম হয়ে আসছে। তার শরীর থেকে উত্তপ্ত ধোঁয়া উঠছে, মাংসগুলো গলে যাচ্ছে। এটা দেখে লোকটার চোখ চিকচিক করে ওঠে, ফুটে ওঠে এক বিস্তর হাসি। অনন্যার কানে কাছে মুখ নিয়ে বিড়বিড় করে বলে, এটা হলো সাহায্যের জন্য উপহার অনন্যা ছটফট শুরু করে দেয়। তার মৃত্যু চাই, এই যন্ত্রণা সে আর নিতে পারছে না। লোকটা আবার বলে ওঠে,
এই তো আর মাত্র একটা স্টেপ বাকি, এরপর তুমি শান্তির ঘুম ঘুমোবে। লোকটা এগিয়ে গিয়ে বাক্সের ভিতর থেকে একটা চাইনিজ কোরাল বের করে নিয়ে আসে। অনন্যার মাথার পাশে গিয়ে দাঁড়ায়। এরপর এলো পাথারিভাবে অনন্যার মুখ আর মাথা বরাবর সজোরে দুটো কোপ বসায়। সাথে সাথে অনন্যার চোখ দুটো কটর থেকে ছিটকে বেরিয়ে আসে। মাথার মগজ বেয়ে বেয়ে টেবিল ওপর পড়তে থাকে। লোকটা একটা পৈশাচিক হাসি দেয়, কিন্তু এখনও তার মন ভরেনি। আরও কিছুটা কাজ বাকি আছে তার। সে আবার কোনো কাজে ফাঁকি দেয় না। সব কাজ অন্তরের অন্তঃস্থল থেকে বহুল যত্ন সহকারে করে থাকে। কাজের মধ্যে কোনো ঘাটতি তার একদমই অপছন্দের একটা জিনিস। লোকটা অনন্যার চোখ দুটো হাতে তুলে নেয়, এগিয়ে গিয়ে একটি ছোট্ট কেমিক্যাল সহ যার হাতে তুলে চোখগুলো সেখানে রেখে দেয়। চোখগুলো যেন জীবন্ত, তার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে। লোকটা হাসে, দম ফাটানো হাসি। চারিদিক থেকে আসা ধ্বনি প্রতিধ্বনিতে সব জিনিসপত্র নড়েচড়ে ওঠে। হাসি থামিয়ে লোকটা তার পরবর্তী কাজে লেগে পড়ে। এবার লোকটা চলে গেল তার পরবর্তী কাজ করতে। অনন্যার শরীরের বাকি অংশগুলোকে নিয়ে বড় একটি কাচের বক্সে রাখে। এরপর বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করে মাংসযুক্ত হাড়গুলো থেকে সম্পূর্ণ হাড় আলাদা করে ফেলে। কেমিক্যাল ব্যবহার করে খসে পড়া মাংসগুলোকে গলিয়ে ফেলে। এরপর ফ্রিজার করা মাংসের প্যাকেটগুলো নিয়ে সে বেরিয়ে পড়ে। চারিদিক থেকে ময়লা পচা জিনিসের গন্ধে দাঁড়িয়ে থাকা বড্ড শ্বাসরুদ্ধকর হয়ে পড়েছে। আকাশে উড়ছে এক ঝাঁক কাক। কাকের কাকাধ্বনি প্রতিধ্বনিতে শরীর কেঁপে উঠছে। কানের পর্দায় বারবার করা নাচছে অসহ্যকর আওয়াজ। লোকটা এক একে মাংসযুক্ত পলিথিনগুলো ছুঁড়ে দিতে থাকে সে কাকগুলোর উদ্দেশ্যে। কাকগুলো ক্ষুধার্ত হায়নার মতো ঝাঁপিয়ে পড়তে থাকে সেগুলোর উপর। কাজ শেষ করে সেখান থেকে চলে আসে লোকটা। তার ওষ্ঠ যুগলে ফুটে ওঠে এক বিস্তর হাসি। এগিয়ে গিয়ে হাত ধুয়ে নেয়, এমনভাবে হাত ধুতে থাকে যেন তার হাত ছিঁড়ে যাচ্ছে। ঘষে ঘষে হাত থেকে সকল পাপ মুছে ফেলার চেষ্টা করছে। বিড়বিড় করে বলে ওঠে, শেষ, আর কোনো অস্তিত্ব নেই অনন্যার। কেউ জানতেও পারবে না কোথায় গেছে, কিভাবে গেছে। হাসি লোকটা, কেমন রহস্যময় হাসি। পরমুহূর্তেই আবার সেই হাসি মিলিয়ে যায়। চোখে মুখে ভর করে অজস্র রাগ। ক্রোধান্বিত চেহারার এদিক সেদিক তাকায়, আবারও ফিস ফিস করে বলে ওঠে, কাউকে ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো। ভুলের শাস্তি সবাইকে পেতে হবে। এরপর হনন করে চলে যায় সেখান থেকে। কেটে গেছে আরও 6 দিন। আজ আরিয়ার আগদের অনুষ্ঠান। আরিয়ার মামাতো ভাই রাফিদের সাথে দীর্ঘ 15 রূপ আজ বিয়েতে পরিণত হতে চলেছে। মেয়েটা খুব খুশি আজ নিজের ভালোবাসার মানুষকে নিজে করে পাচ্ছে সারা জীবনের জন্য। আবদ্ধ হতে যাচ্ছে একটা পবিত্র সম্পর্কে। কি রে আয়াত, এখানে দাঁড়িয়ে কি করছিস? জানালায় দাঁড়িয়ে আপন মনে কিছু একটা ভাবছিল আয়াত। পরিচিত কণ্ঠস্বর কানে পেতেই ধ্যান ভাঙে তার। পিছন ফিরে তাকিয়ে দেখে মারিয়া সাজগোজ শেষ করে দাঁড়িয়ে আছে। মারিয়া আবার বলে ওঠে, তুই এখনো রেডি হসনি কেন আয়াত? মারিয়ার কথাই আয়াত একবার নিচের দিকে চায়। পরনে হাফ সিল্কের কালো একটা চুড়িদার। আমি আর কি রেডি হব মারিয়া, রেডি তো আছি। মারিয়া একটা দীর্ঘশ্বাস নিয়ে এগিয়ে গেল আয়াতের কাছে। দুহাত আয়াতের গালে রেখে চোখ রাখলো আয়াতের চোখে। নরম কণ্ঠে বলল, তোকে এইভাবে মন খারাপে মোটেও মানায় না রে আতু। তুই প্লিজ এভাবে মন খারাপ করে থাকিস না। আমি ঠিক আছে মারিয়া। কিচ্ছু ঠিক নেই, আমার সামনে এত ঢং করতে হবে না তোর। চল রেডি হবি। আমার ভালো লাগছে না মারিয়া। তোর কথা শুনতে চাই না, চুপচাপ এই শাড়িটা পরে নে। আয়াত এবার খাটের উপরে থাকা সিল্কের ল্যাভেন্ডার কালারের শাড়ির দিকে তাকায়, আবার মারিয়ার দিকে তাকিয়ে বলে, একদম না, আমি কোনো শাড়ি টাড়ি পরবো না। আমি এসব পরতে পছন্দ করি না মারিয়া, তুই তো জানিস। করিস না তো কি হয়েছে, আজকে করবি। প্লিজ মারিয়া, আকুল স্বরে বলে আয়াত। আয়াতের কথায় কোনো পাত্তা না দিয়ে মারিয়া আবার বলে ওঠে, চুপ থাক। আয়াতকে আর কোনো কথা বলতে দেয় না মারিয়া। ধাক্কা মেরে তাকে ওয়াশরুমে পাঠিয়ে দেয়। চোখে কাজল আর ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক দিয়ে সোজা হয়ে দাঁড়ায় মারিয়া। ঘুরে ঘুরে দেখতে থাকে আয়াতকে। অনেক কাঠখড় পুড়িয়ে আয়াতকে শাড়ি পরাতে সক্ষম হয়েছে সে। লম্বা চুল পিঠে ছেড়ে দিয়ে টেনে আয়াতকে আয়নার সামনে দাঁড় করায়। দেখ কি সুন্দর লাগছে তোকে, শুধু শুধু মুখটাকে সারাক্ষণ পেঁচার মতো করে রাখিস। আয়াত আয়নায় দেখে নিজেকে। অতিরিক্ত কোনো মেকআপের প্রলেপ নেই। কৃষ্ণ গহ্বরে নেয় আখি জোড়া কাজলে যেন তার অস্তিত্ব
ফিরে পেয়েছে। গোলাপের পাপড়ির মতো ওষ্ঠজোড়া মৃদু রঙে আচ্ছাদিত, রেশমে নাই সিল্কি লম্বা চুলগুলো বুকে পিঠে গড়াগড়ি খাচ্ছে। ব্যাস, এতেই মারাত্মক সুন্দর লাগছে তাকে। আয়নায় নিজেকে দেখতে দেখতে হঠাৎই আয়াতের চোখের সামনে ইলাফের মলিন চেহারা ভেসে ওঠে। ফট করে চোখ বন্ধ করে জোরে জোরে দুটো নিঃশ্বাস নিয়ে আবার চোখ খুলে আয়াত মনে মনে আওড়ায়। কেন ইলাফ, কেন দূরে থেকেও কেন শান্তিতে থাকতে দিচ্ছেন না আমাকে? আপনি একটা খুনি ইলাফ, আপনাকে আমি কখনো মানতে পারবো না। তাও কেন আপনাকে ভুলতে পারছি না আমি? কি রে, কি ভাবছিস এত? কই কিছু না তো। মারিয়া আর চোখে তাকায় আয়াতের দিকে। মেয়েটার হাবভাব কিছুই বুঝতে পারে না সে। ইলাপকে যে খুবই ভালোবেসে ফেলেছে সেটা ভালোভাবেই আন্দাজ করতে পারছে মারিয়া, তাই আর বেশি কথা বলে না। চল নিচে, অনুষ্ঠান শুরু হয়ে গেছে। চল। বাড়িতে খুব বেশি মানুষ নেই, ছোট একটা খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। যেহেতু এখন শুধু আকদ হবে, পরবর্তীতে বড় করে অনুষ্ঠান হবে, তাই এখন তেমন কাউকে জানানো হয়নি। শুধুমাত্র দুই পরিবারের গুটি কয়েক মানুষজন রয়েছে। এক নিচে আসতেই দেখতে পাই অনুষ্ঠান শুরু হয়ে গেছে। সবাই অনুষ্ঠানের জায়গায় উপস্থিত রয়েছে। রাফিদের সাথে রাফিদের কয়েকজন বন্ধুও এসেছে। আয়াতকে দেখতেই তারা এমনভাবে তাকায়, মনে হয় যেন চোখ দিয়ে গিলে খাবে। ছেলেগুলো দৃষ্টি লক্ষ্য করে কাচুমাচু হয়ে এক পাশে গিয়ে দাঁড়ায় আয়াত। সাথে দাঁড়িয়ে আছে আয়াত। একটু আগে বিয়ে শেষ হয়েছে, লোকজনের কোলাহল তার বিরক্তি লাগছিল, তাই সে সাথে চলে আসে। আপন মনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। এই যে মিস এলোকেশি, আজকেও আবার মন খারাপ করে এভাবে আকাশের দিকে তাকিয়ে আছেন? রুদ্রর কণ্ঠস্বর কানে যেতেই পেছনে তাকায় আয়াত। এই কয়দিনে রুদ্রর সাথে আয়াতের খুব একটা দেখা হয়নি। আসলে আয়াতই রুদ্রর সামনে যেতে চায়নি, সবসময় নিজেকে আড়াল করে রাখার চেষ্টা করেছে। রুদ্রর চাহনি আয়াতের খুব একটা পছন্দ হতো না, কেমন করে জানি ছেলেটা তার দিকে তাকাতো। অবশ্য আয়াত জানে এই তাকানোর মানে কি। আয়াত এটাও বোঝে রুদ্র তাকে পছন্দ করে, তাই সবসময় এড়িয়ে চলার ট্রাই করেছে। কিন্তু ছেলেটা নাছোড় বান্দা, নানা অজুহাতে আয়াতের সাথে কথা বলতে চলে আসে। প্রয়োজন না থাকলেও আগ বাড়িয়ে তার সব ব্যাপারে বাম ঢুকিয়ে দিবে। রুদ্র আবার বলে ওঠে, কি হলো, কথা বলছেন না কেন? আয়াত কিছু না বলে মুখ ঘুরিয়ে নেয়। রুদ্র একটা তপ্ত নিঃশ্বাস নেয়। এই কয়দিনে রুদ্র কত চেষ্টা করেছে মেয়েটার সাথে একটু ভাব জমানোর, কিন্তু সে বারবারই তাকে উপেক্ষা করে, যা মনে মনে রুদ্রকে খানিক পীড়াও দেয়। রুদ্র আয়াতের পাশে এসে দাঁড়ায়। আপনার সাথে আমার কিছু কথা আছে আয়াত। আয়াত এবার তাকাই রুদ্রের দিকে। রুদ্রের চেহারা দেখে সে স্পষ্ট বুঝতে পারছে রুদ্র তার সাথে কোনো বিষয়ে কথা বলতে চায়, কিন্তু কিছু না বোঝার মতো জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাই রুদ্রর পানে। মুখে কিছু উচ্চারণ করে না। আয়াতের দৃষ্টি লক্ষ্য করে রুদ্র খানিক ইতস্তত বোধ করে। এরপর নিজের মনে কিছুটা সাহস সঞ্চয় করে বলে ওঠে, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন বিষয়ে কথা বলতে চাচ্ছি। এতদিনে অন্তত এটা তো বুঝে যাওয়ার কথা যে আমি আপনাকে পছন্দ করি। আয়াত খানিকক্ষণ তাকিয়ে থাকে রুদ্রর দিকে, এরপর আবার ঘুরে গিয়ে তাকে আকাশের দিকে শান্ত কণ্ঠে বলে ওঠে। রুদ্র এগিয়ে গিয়ে আয়াতের একটা হাত ধরে দাঁড়ায়, চমকে রুদ্রর দিকে তাকায়। প্লিজ আয়াত, আমাকে একটা সুযোগ দিন। আমি সত্যি আপনাকে ভীষণ পছন্দ করি, হয়তো ভালোবাসি। এভাবে আমাকে ফিরিয়ে দেবেন না প্লিজ। এই প্রথম আমি কাউকে এতটা পছন্দ করে ফেলেছি। দয়া করে আপনি আমাকে প্রত্যাখ্যান করবেন না। আপনার প্রত্যাখ্যান আমি মেনে নিতে পারবো না, আমি ভীষণ কষ্ট পাবো। প্লিজ আয়াত, আমাকে একটা সুযোগ দিন। আয়াত এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নেয়, কিছুটা পিছিয়ে চলে যায়। এরপর তাকে রুদ্রর দিকে। রুদ্র, আপনার কি কখনো মনে হয়েছে যে আমি আপনার সাথে এরকম ধরনের কোনো কথা বলেছি বা আপনাকে এরকম কোনো ইঙ্গিত দিয়েছি? সব সময় আমি আপনাকে এড়িয়ে চলার চেষ্টা করেছি। এটা থেকে তো আপনি বুঝে নিতে পারেন যে আমি আপনাকে পছন্দ করি না। আর তাছাড়া আমি অন্য কাউকে ভালোবাসি। আপনাকে ভালোবাসা আমার পক্ষে কখনোই সম্ভব না। আপনার থেকে আমি এরকম কিছু মোটেও আশাও করিনি রুদ্র। যাই হোক, আমি বিকেলে এখান থেকে চলে যাচ্ছি। আশা করছি আপনি এ ধরনের কোনো কথা আমাকে বলবেন না। বলে হনহন করে ছাদ থেকে নেমে যায়। আয়াতের যাওয়ার পরে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে রুদ্র। এই প্রথম কাউকে সে মন থেকে ভালোবেসেছে, কিন্তু সেই মানুষটা তাকে প্রত্যাখ্যান করেছে। এটা মেনে নিতে রুদ্রের একটু কষ্টই হচ্ছে। কেমন হতো যদি আয়াত তাকে পছন্দ করত?
রুদ্র আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস নেই। অল্প কিছুদিনে একটা সুন্দর অনুভূতির সমাপ্ত বুঝি এখানে। ছাদ থেকে নেমে আয়াত ঘর থেকে বেরিয়ে গিয়ে বাগানের এক পাশে দাঁড়ায়। হঠাৎ কেউ আয়াতের হাত ধরে হ্যাসকা টান মেরে তাকে রাস্তার পাশে নিয়ে আসে। লোকটাকে লক্ষ্য করার আগে লোকটা আয়াতের গালে একটা চর লাগিয়ে দেয়। তাল সামলাতে না পেরে আয়াত কিছুটা হেলে পড়ে। ধীরে ধীরে চোখ তুলে তাকাতে দেখে ইলাপ তার সামনে রাগী চোখ নিয়ে তাকিয়ে আছে। আয়াত গাড়িতে বসে আপন মনে ভাবছে শেষ পর্যন্ত ইলাপ তাকে জোর করে বিয়েটা করেই ফেল। এরপর আয়াতের জীবনে ঠিক কী হতে চলেছে জানা নেই তার। ইলাপকে কখনো মেনে নিতে পারবে কিনা সেটাও জানা নেই তার। ইলাপ গাড়ি চালাচ্ছে আর চোখে আয়াতকে দেখছে। তার আয়াত জানে এখন তার হয়ে গেছে, আর কখনো তার থেকে আলাদা হবে না। ভাবতে তার মন ক্ষণে ক্ষণে পুলকিত হয়ে উঠছে। জানালার দিকে মুখ ঘুরিয়ে বসে আছে আয়াত। আপাতত তার কিছুই ভালো লাগছে না। ইলাপের দিকে তাকাতেও তার শরীর রাগে কাঁপছে। তাই সে ইলাপের মুখও দর্শন করতে চাচ্ছে না এই মুহূর্তে। ইলাপও তাকে আর ঘাটায় না। সে আপন মনে নিজের গন্তব্যের উদ্দেশ্যে গাড়ি চালাতে থাকে। গায়ে কারো শীতল হাতের স্পর্শে ঘুম ছুটে যায় আয়াতের। গাড়িতে ভাবতে ভাবতেই কখন ঘুমিয়ে গিয়েছিল মনে নেই তার। চোখ পিট পিট করে তাকাতেই দেখতে পাই একদম কাছে একজোড়া বুদ্ধিদীপ্ত চোখ জলজল করছে। বিচক্ষণ অথচ শান্ত চাহনিতে সেই চোখ জোড়া পর করে চলেছে আয়াতকে। ঘুম ছুটে গিয়ে একরাশ ভালো লাগা এসে ধরা দেয় আয়াতের মনে। আয়াত তাকিয়ে থাকে সেদিকে। ধূসর নীলমণি জোড়া তাকে গভীরভাবে টানছে। ক্ষণিকের জন্য সে আশেপাশে সব কিছু ভুলে গিয়ে ডুব দিয়েছে ওই নীলমণি জোড়ার অভ্যন্তরে। চোখের মালিককে চিনতে সময় লাগে না আয়াতের। ঘুম কেমন হয়েছে আয়াত জান? ইলাপের গভীর কণ্ঠে ধ্যান ভাঙে আয়াতের। ছিটকে নিজেকে ছাড়িয়ে নেয় ইলাপের থেকে। সোজা হয়ে উঠে বসে পড়ে সে। মনে পড়ে কিছুক্ষণ আগে ইলাপ তাকে জোর করে বিয়ে করেছিল। হঠাৎ চারপাশে একবার তাকায়, নিজেকে আবিষ্কার করে বিশাল বড় এক কক্ষের মাঝে। এটা তার কোনো পরিচিত জায়গা নয়, এটা ইলাপের রুমও নয়। এর আগে কখনো এসেছে বলেও মনে হয় না তার। ফট করে আয়াত তাকায় ইলাপের দিকে। জিজ্ঞাসু দৃষ্টিতে খানিকক্ষণ চেয়ে থাকে। ইলাপ পলকহীন তাকিয়ে আছে তার দিকে। আয়াত কিছুটা বিরক্তি নিয়ে বলে ওঠে, আমি তো গাড়িতে ছিলাম, এখানে কিভাবে আসলাম? ইলাপ শান্ত কণ্ঠে বলে ওঠে। তুমি গাড়িতে ঘুমিয়ে পড়েছিলে আয়াত জান, তাই আমি তোমাকে করে করে নিয়ে এসেছি। আয়াতের ভুরুতই কুঞ্চিত কুচকে যায়। এটা কোথায়? আগে কখনো এসেছি বলে তো মনে পড়ছে না। আয়াতের দিকে তাকিয়ে ইলাপ শান্ত কণ্ঠে বলে ওঠে, এটা আমাদের বাড়ি, আজকে থেকে আমরা এখানেই থাকবো। এখানে থাকবো মানে? আর আমাদের বাড়ি মানে কি? এটা আমার বাড়ি, আর আমার বাড়ি তোমার বাড়ি তো একই কথা। আয়াত মুখ গোল করে ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ে। তা দেখে ইলাপ মৃদু হাসে। আঙ্কেল আন্টি কোথায়? তাদের তো দেখছি না। এখানে শুধু আমি আর তুমি থাকবো আয়াত জান, আমাদের মাঝে তৃতীয় কোনো ব্যক্তি থাকবে না। কঠোর কণ্ঠ ইলাপের। আয়াত কিছুটা এগিয়ে যায় ইলাপের দিকে। এরপর কাট কাট কণ্ঠে বলে ওঠে, অসম্ভব। আপনার মতো একটা খুনির সাথে আমি একা কখনোই এক বাড়িতে থাকবো না। ইলাপ ফ্যাল ফ্যাল করে তাকাই আয়াতের দিকে। আয়াতের চোখে তার জন্য ঘৃণা। সে সহ্য করতে পারছে না। আয়াত কেন তাকে ঘৃণা করবে? আয়াত তো শুধু তাকে ভালোবাসবে। কিন্তু ইলাপ কিছু বলে না। আয়াত আবার বলে ওঠে, আমাকে বাড়ি দিয়ে আসুন, আমি এখানে থাকবো না। এক কথা আমি বারবার বলি না আয়াত জান, তুমি তো জানো। আয়াত ইলাপের দিকে কিছুটা তেড়ে গিয়ে বলে ওঠে, আমি কিছুতেই আপনার সাথে থাকবো না বলেছি না। রাগে ইলাপের চোখ লাল হয়ে গেছে। তার আয়াত যা নাকি তার সাথে থাকবে না, তাকে ছেড়ে চলে যাবে। সে কিছুতেই এটা মানতে পারছে না। খপ করে আয়াতের একটা হাত ধরে ফেলে সে। আচমকা এমন হওয়াতে আয়াত কিছুটা ভরকে যায়। ইলাপের চোখে চোখ পড়তেই ভয়ে গলা শুকিয়ে আসতে শুরু করে আয়াতের। ইলাপ আয়াতের দিকে কিছুটা ঝুঁকে যায়। গম্ভীর গলায় বলে ওঠে, তোমার যা ইচ্ছে করো আয়াত জান, কিন্তু আমাকে ছেড়ে যাওয়ার কথা কখনোই বলবে না। আমার থেকে তোমার কোনো মুক্তি নেই। তুমি চাইলেও আমার সাথে থাকতে হবে, না চাইলেও আমার সাথেই থাকতে হবে। আয়াত শুকনো ঢোক গিলে এই মুহূর্তে সে কি বলবে বুঝতে পারছে না। ইলাপের কণ্ঠ শান্ত, কিন্তু রাগ স্পষ্ট বুঝতে পারছে আয়াত। এই মুহূর্তে কিছু বলা ঠিক হবে কিনা সেটা বুঝতে পারছে না। কিছু বলে যদি আবার একটা জ্বর লাগিয়ে দেয়, না বাবা থাক, এই মুহূর্তে চুপ থাকাই ভালো। আয়াত চোখ নামিয়ে নেয় আয়াতের দিকে। এক পলক তাকিয়ে আয়াতের ধরে থাকা হাতটা ধরে আরেকটা
টান মারে ইলাপ। তাল সামলাতে না পেরে ইলাপের একদম মুখোমুখি চলে আসে আয়াত। ইলাপের নিঃশ্বাস আস্তে পড়তে থাকে আয়াতের মুখে। বুকের ভিতর তার ভারী ওঠানামা স্পষ্ট টের পাচ্ছে সে। আয়াত কাচামাচু করতে করতে এদিক সেদিক তাকায়। ইলাপ আস্তে করে ঠোঁট ছোঁয় আয়াতের কপালে। ভালোবাসার উষ্ণ পরশ এঁকে দেয় সেথায়। আয়াত চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয়। ইলাপের শরীর থেকে আসা ঘ্রাণ আয়াতের নারী সত্তাকে নাড়িয়ে দেয়। ইলাপের শরীরে মন মাতানো ঘ্রাণ তাকে পাগল করে দিচ্ছে। নিজের অজান্তেই সে ইলাপের আরও কিছুটা কাছে গিয়ে বড় বড় কয়েকটা শ্বাস টানে। গভীরভাবে ঘ্রাণ নেয় ইলাপের শরীরে। ধান ভাঙতেই কিছুটা পিছিয়ে আসে সে। ইলাপ তাকে ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে আসে। আয়াত এবার ঘুরে ঘুরে রুমটা দেখতে থাকে। রুমে মাঝ বরাবর একটা বড় খাট, একপাশে একটা বেডসাইড টেবিল, অপর পাশে বড় সাইজের একটা ল্যাম্প দাঁড় করানো। খাটের সামনে বড় বড় দেওয়ালে বড় একটা সাইজের সূর্যমুখী ফুলের ক্যানভাস ঝোলানো। রুমের এক পাশে বারান্দা, যেটাই সম্পূর্ণ কাচের দেওয়াল। বারান্দা ঘেঁষে পাশের সাইডে একটা সোফা সেট। রুমের অপর পাশে দুইটা দরজা। আজ সেদিকে এগিয়ে যায় কিছুটা, একটা ওয়াশরুম আর একটা স্টাডি রুম। আজ আপাতত তার স্টাডি রুমের ভিতর প্রবেশ করে না। ওয়াশরুমের পাশ ঘেঁষে বিশাল বড় কাবার্ড। রুমটা খুব সুন্দর করে গোছানো, একদম পরিপাটি। আয়াত প্রতিটা জিনিস খুব সূক্ষ্ম নজরে পরখ করে। মনে মনে ভাবে ইলাপ সত্যি অনেক রুচিশীল একজন মানুষ। মানতেই হবে তার পছন্দ অসম্ভব সুন্দর। রুমটা আয়াতে খুব পছন্দ হয়েছে। রুমটা এতটা সুন্দর করে সাজানো গোছানো, না জানি বাড়িটা কত সুন্দরভাবে সাজিয়েছে ইলাপ। আয়াত গিয়ে একবার খাটে বসে পড়ে। মনে পড়ে যায় তখন কিভাবে জোর করে ইলাপ তাকে বিয়ে করেছিল। তখন গাড়ি থেকে নামিয়ে আয়াতকে টেনে হিসে কাজী অফিসে নিয়ে আসে ইলাপ। সব কিছু আগে থেকে ঠিক করে রেখেছে সে। এদিকে বিয়ের কথা শুনি সে যে মরা কান্না শুরু করে দিয়েছে। আয়াত এখনও থামার নাম নেই। ক্ষণে ক্ষণে হিসকি তুলে কেঁদে উঠছে সে। কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, আমি আপনাকে বিয়ে করব না ইলাভ, প্লিজ আমাকে যেতে দিন। আয়াতের কোনো কথাকে পাত্তা না দিয়ে আয়াতকে টেনে ভিতরে নিয়ে যায় ইলাপ। কর্নারে রাখা চেয়ারে বসিয়ে দেয় আয়াতকে। আয়াতের পাশে নিজেও বসে পড়ে। কাজী এসে বিয়ে পড়ানো শুরু করে, কিন্তু আয়াত নিজের সিদ্ধান্তে অটল হয়ে বসে থাকে। সে কিছুতেই ইলাপকে বিয়ে করবে না। কাজী ভয়ার্ত চোখে একবার আয়াতের দিকে তাকায়, আবার ইলাফের দিকে তাকায়। আয়াতের এমন আচরণ দেখে ইলাপ গম্ভীর কণ্ঠে উপস্থিত সবার উদ্দেশ্যে বলে ওঠে, সবাই 5 মিনিটের জন্য একটু বাইরে যান। ইলাপের গমগমে কণ্ঠস্বর কানে যেতেই নিঃশব্দে সকলে উঠে বেরিয়ে যায়। এবার ইলাফ আয়াতের দিকে তাকিয়ে নিজের মোবাইলটা এগিয়ে দেয়। আয়াত চোখ তুলে মোবাইলের দিকে তাকায়। মা, বাবা! চিৎকার দিয়ে ওঠে আয়াত। ইলাফের দিকে তাকিয়ে তার শার্টের কলার দু হাতে চেপে ধরে। কি করেছেন আপনি আমার মা বাবার সাথে? বজ্র কণ্ঠে বলে আয়াত। ইলাফ বাঁকা হেসে বলে ওঠে, তেমন কিছুই করিনি এখনো আয়াতজান, কিন্তু আমাকে বিয়ে না করলে অবশ্যই কিছু করতে বাধ্য হব আমি। বলে আয়াতের হাত দুটো নিজের কলার থেকে ছাড়িয়ে নেয়। আয়াত টেনে ইলাপের হাত থেকে মোবাইলটা নিয়ে নেয়। তার বাবা মাকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। তারা দুজনেই অজ্ঞান হয়ে আছে, তাদের মাথায় বন্দুক ধরে রাখা, কিন্তু কারা ধরে রেখেছে সেটা দেখা যাচ্ছে না। পুরো রুম ঘুটঘুটে অন্ধকার, শুধু তাদের দুজনের উপর আলো জ্বলছে টিমটিমে বাতি। আজ শব্দ করে কেঁদে দেয়, হাত দিয়ে ছুঁয়ে দেয় মোবাইলের স্ক্রিনের উপর। আয়াতের দিকে তাকিয়ে ইলাপ গম্ভীর কণ্ঠে বলে ওঠে, বলো বিয়ে করবে নাকি আমার শ্বশুর শাশুড়ির কোনো ব্যবস্থা করে ফেলবো? আয়াত অসহায় চোখে তাকায় ইলাফের দিকে। কাঁপা কাঁপা হাতে মোবাইলটা ফেরত দেয় ইলাফকে। এরপর মাথা নিচু করে বসে থাকে, নীরবতা সম্মতির লক্ষণ ভেবে বাঁকা হাসে ইলাফ। এরপর কাজী ডেকে বিয়েটা সেরে ফেলে। কাজী অফিস থেকে বেরিয়ে এসে গাড়িতে বসিয়ে দেয় আয়াতকে। নিজেও গিয়ে বসে পড়ে ড্রাইভিং সিটে। এরপর পেছনের সিট থেকে একটা কালো গোলাপের বুকে নিয়ে এগিয়ে দেয় আয়াতের দিকে। আয়াত তাকায় ফুলের বুকেটার দিকে। তার ছেলে স্বরে হেসে ওঠে আয়াত। তারপর ইলাফের দিকে তাকিয়ে বলে ওঠে, ফুলগুলো ঠিক আপনার কলুষিত অন্তরের মতোই দেখতে মিস্টার ইলাফ। আয়াতের কথা শুনে মৃদু হাসে ইলাফ। এরপর মুখে হাসি রেখেই বলে ওঠে, আমার আমাবস্যার মতো অন্ধকার জীবনে তোমাকে স্বাগত আয়াতজান।
আশা করি তোমার আগমন আমার এই অন্ধকার জীবনে এক ফালি জ্যোৎস্না হয়ে ধরা দেবে, মুছে দেবে সকল অমানিসার অস্তিত্ব। তোমার সৌষতায় আবার নতুন করে আলো ফুটবে আমার জীবনে। আয়াত ফ্যাল করে তাকাই ইলাফের দিকে। এই মানুষটাকে বোঝা থেকে পৃথিবীকে কয়েকবার চক্রকারে প্রদক্ষিণ করা তার থেকে আরও বেশি সহজ। আয়াত মুখ বাঁকিয়ে সামনে তাকাই। ইলাফ মৃদু হেসে ফুলের বুকেটা আয়াতের কোলের উপর রেখে দেয়। কিছু বলে না আয়াত। কিছুক্ষণ নীরবতা বিরাজ করে দুজনের মাঝে। রুদ্র ছেলেটা তোমার হাত ধরেছিল কেন আয়াজান? নীরবতা ভেঙে রুষ্ট কণ্ঠে বলে ইলাপ। আয়াত বিস্মিত নয়নে তাকায় ইলাপের পানে। তার মানে কি ইলাপ সব দেখে নিয়েছে? আর ইলাপ আগে থেকেই জানতো যে আয়াত রুদ্রদের বাড়িতে আছে? বিস্ময় ঢেকে চোখে মুখে বিরক্তি ফুটিয়ে তোলার চেষ্টা করে আয়াত। এরপর গমগমে স্বরে বলে ওঠে, আমার হাত ধরেছে তাতে আপনার কি? আপনাকে কৈফিয়ত দিতে বাধ্য নই আমি। আর তাছাড়াও আপনার সাথে বিয়েটা আমার নিজের ইচ্ছে হয়নি মিস্টার ইলাফ। তাই তথাকথিত স্বামীদের মতো আমার ওপর অধিকার ফলাতে আসবেন না। বলেই সামনে তাকায় আয়াত। যে হাতে রুদ্র তোমাকে স্পর্শ করেছে ওর ওই হাতটা কেটে ফেলি তাহলে? কি বলো তুমি আয়াজান? চমকে ইলাফের দিকে তাকাই আয়াত। ইলাফের চেহারা বড্ড শান্ত। দেখে মনে হচ্ছে না মজা করে বলেছে। তাকে দেখে মনে হচ্ছে সে খুবই সিরিয়াস। আয়াত একটা শুকনো ঢোক গিলে আয়াতের দৃষ্টি লক্ষ্য করে ইলাপ আয়াতের দিকে কিছুটা ঝুঁকে যায়। এরপর শান্ত অথচ গম্ভীর কণ্ঠে আবার বলে ওঠে, From this point on, you are mine. No other man touches you. If they do, I know 79 ways to kill a man. And I can make 70 of them look like an accident. Understand me, my sunflower? ইলাফের দিকে গোল গোল চোখে তাকিয়ে থাকে আয়াত। আয়াতের ফর্দ মুখশ্রীর দিকে তাকিয়ে বাঁকা হাসে ইলাফ। আয়াত নিজেকে শান্ত করার চেষ্টা করে। এরপর কিছুটা স্বাভাবিক হয়ে চোখ রাখে ইলাফের চোখে। অসহায় ও অভিমান মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, আপনি আমার 2.5 পৃষ্ঠা অঙ্কের শেষ লাইনের ভুল ইলাফ। আপনাকে ঘিরে হাজারো অনুরাগে এঁকেছিলাম আমি আমার অবুঝ ভালোবাসা। অনুভবের আশ্বাসে গড়েছিলাম সুপ্ত স্বপ্নগুলো। কিন্তু আপনি কি করলেন? ভেঙে টুকরো টুকরো করে দিলেন তিল তিল করে করা আমার স্বপ্নগুলো। অন্তমিলেশ স্বচ্ছতার শিখলে তো ঠিকই বাধা পড়েছি আমি, কিন্তু আপনাকে কখনো ক্ষমা করব না। সময়ের কাল স্রোতের সাথে যদিও আপনার প্রতি আমার কখনো ভালোবাসা আবার আগের মতো এসেও যায়, তবুও হৃদয়ের গহীনে কোথাও না কোথাও আপনার দেয়া ক্ষত স্পষ্ট থেকে যাবে। ইলাফ গভীর দৃষ্টিতে তাকায় আয়াতের দিকে। মনে মনে ভাবতে থাকে, তার আয়াজান তাকে ভালোবাসবে, গভীরভাবে ভালোবাসবে। তাকে ভালোবাসতে বাধ্য সে। তার আয়াজানের হৃদয়ের এই ক্ষত সে মুছে দেবে। ক্ষতস্থানে ফুটিয়ে তুলবে নতুন এক ভালোবাসার ফুল। এরপর একটা দীর্ঘশ্বাস নিয়ে সামনে তাকিয়ে গাড়ি চালানোয় মনোযোগ দেয় ইলাফ। কি ভাবছো এত আয়াজান? ইলাপের ডাকে ভাবনার জগৎ থেকে ফিরে আসে আয়াত। সামনে তাকিয়ে দেখে ইলাপ বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছে সে। পরনে একটা হোয়াইট টি শার্ট আর ব্ল্যাক ম্যাগি প্যান্ট। ভেজা চুলগুলো চুয়ে চুয়ে পানি গড়িয়ে পড়ছে। আয়াত এক দৃষ্টিতেই সেদিকে তাকিয়ে আছে। এই দৃষ্টিতে কোনো ঘৃণা নেই, আছে শুধু মুগ্ধতা। আয়াতের দৃষ্টি লক্ষ্য করে মৃদু হাসে ইলাফ। এগিয়ে গিয়ে আয়াতের হাত ধরে টেনে দাঁড় করায়। আয়াতের হাতে একটা টাওয়াল ধরিয়ে দিয়ে নিচে বসে পড়ে খাটে। আয়াতের হাত ধরে টেনে একদম সামনে নিয়ে আসে। এরপর দুহাতে আয়াতের কোমর জড়িয়ে ধরে। আয়াত বিরক্তি নিয়ে বলে ওঠে, কি হচ্ছেটা কি ইলাফ? ছাড়ুন আমাকে। মাথাটা মুছে দাও আয়াজান। পারবো না। কাট কাট জবাব আয়াতের। ইলাফ তাকাই আয়াতের দিকে। মুখটা বাচ্চাদের মতো করে ঠোঁট উল্টে বলে ওঠে, প্লিজ আয়াজান। ইলাফের দিকে তাকে ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ে আয়াত। কি নিষ্পাপ লাগছে এখন তাকে দেখতে। কেউ বলবে না এই মানুষটা এতটা ভয়ঙ্কর। ইলাফের মায়া মায়া চেহারা দেখে আয়াত আর কিছু না বলে চুল মুছতে শুরু করে দেয়। মুছতে মুছতেই বলে ওঠে, আয়াতের এসব উদ্ভট কথা শুনে হাসে ইলাপ। মজা লাগছে তার কাছে। চুল মোছা শেষ হলে ইলাপ আয়াতকে ছেড়ে উঠে দাঁড়ায়। ফ্রেশ হয়ে নাও আয়াজান।
ইলাপের কথা শুনে আয়াতের মাথায় ধপধপ করে আগুন জ্বলে ওঠে। ফ্রেশ হব কিভাবে? কোনো কিছুই তো নেই এখানে আমার। শাড়ির মতো টেনে নিয়ে এসেছেন, কিছুই তো আনতে দেননি, যত সব। তোমার প্রয়োজনীয় সবকিছু কাবার্ডে রাখা আছে, আয়াজান চেক করে নাও। এরপরও কিছু প্রয়োজন হলে আমাকে বলে দিও, আমি এনে দিব। এখন গিয়ে ফ্রেশ হয়ে নাও।